হ্যালো বন্ধুরা, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে ডাকাত। তো দেরি না করে কাহিনী শুরু করে দিই। কাহিনী শুরুতে আমরা হারি নামে একটা ছেলেকে দেখতে পাই যে জেলের মধ্যে। আর হারির সঙ্গে দেখা করার জন্য ইশাক নামের একজন এসেছে। আর ইশাক নামের এইজন হারিকে খুব ভালোবাসে, কারণ ইশাক যখন একটা সময় জেলের মধ্যে ছিল, সেই সময় হারি ইশাককে অনেক হেল্প করেছিল জেল থেকে বেরোনোর জন্য। আর তাই জন্য হারির সাথে দেখা করার জন্য এসেছে, যে হারিকে এখান থেকে সে কিভাবে বের করবে। এই দিন হারির জন্মদিনও। তারপর হারি এসে ইশাকের সঙ্গে দেখা করে। ইশাকের সঙ্গে দেখা করার সাথে ইশাককে হারি বলে যে আজকেও আমি ওই মেয়েটাকে ভোলাতে পারছি না। হারি আজকের দিনে ওই মেয়েটাকে অনেক, মানে ধরতে গেলে দেখতেই পারে না, মানে দেখতেই চায় না ওই মেয়েটাকে। আর হারি এখান থেকে বেরিয়ে তার সাথে দিন এসব করেছে ওই মেয়েটা, সেটা বদলা নিতে চায়। তারপরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখানো হয় যে সরস্বতী সেই মেয়েটা অনেক এক বড়লোক খানদানির মধ্যে ছিল। তার অনেক টাকা পয়সা ছিল তাদের ফ্যামিলির মধ্যে। আর হারি নামে লোকটা, তার টাকা পয়সা এত বেশি ছিল না, আর সে ছোট খানদানের লোক ছিল। তাই জন্য তাদের মধ্যে কথাবার্তা বলাটাও অনেক বিপজ্জনক ছিল, কারণ কেউ যদি দেখতে পারতো তাহলে অনেক অসুবিধা হয়ে যেত। জন্য সরস্বতী লুকিয়েও এসে হারির সাথে দেখা করত। তাই জন্য আজকে হারির বার্থডে, তাই জন্য সরস্বতী পুরো শহরের মধ্যে ব্লাড ডোনেটের একটা ক্যাম্প বসিয়ে দেয়। মানে সরস্বতীও হারিকে অনেক ভালোই বাসে। আর তখনই সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাই যে হারিও আসে ব্লাড দেওয়ার জন্য। আর সেই জায়গার মধ্যে হারিও নাটক করছিল যে সে সরস্বতীকে জানেও না। তারা দুজন অচেনা এখানে ভান করছিল, কারণ এখানে সরস্বতীর ভাইও রাঙ্গাও ছিল এখানে। যদি এখানে তারা জানতে পারতো যে এখানে সরস্বতী আর হারি একজনকে চিনে, তাহলে অনেক প্রবলেম হয়ে যেত। তারপরে সরস্বতী রাঙ্গাকে এখান থেকে ভাগিয়ে দেয়, আর সেই জায়গার মধ্যে হারিকে এসে বার্থডে উইশও করে। তারপর হরি এখানে দেখছিল যে কেউ ব্লাড দিতে আসছিল না। তারপর হরি এখানে জোরে জোরে বলছিল যে এখানে ব্লাড দিতে আসলে কি আপনার নাম্বার দেবেন, এখানে কি টাকা পাবো। তারপর সরস্বতী মাথা নাড়িয়ে এখানে অনেক ছেলে জড়িত হয়ে যায় ব্লাড দেওয়ার জন্য। তখনই আমরা জানতে পারি যে সরস্বতী হারিকে বিয়ে করতে চায়, কিন্তু হারি এখনো অব্দি কোনো কাজকর্ম কিছুই করে না। আর হারি আর সরস্বতী হারিকে প্রত্যেকদিন গাড়ি চালানো শেখাতো, কারণ সে যদি একটা গাড়ির ড্রাইভারও হয়ে যায় তাহলে সরস্বতী তার বাড়িতে গিয়ে বলতে পারবে হারির সম্পর্কে। আর গাড়িতে, আর এখানে গাড়ি চালানো শেখাতে শেখাতে তাদের মধ্যে অনেক রোমান্টিক সিনও চলে আসতো। তারপরে একদিন সরস্বতীর বার্থডে আসে। সে বার্থডের দিন সেও একটা মন্দিরের মধ্যে যায়। আর সেখানে মন্দিরের মধ্যে যাওয়ার পরে আমরা জানতে পারি যে হারির ফ্যামিলির মধ্যেও কেউ নেই। ছোটবেলা থাকতেই হারির ফ্যামিলির সবাই মারা গেছে। আর হারি মাল্লি নামে একটা মেয়ের সাথে থাকতো। সেই মেয়েটাকে হারি বোন হিসাবে মানতো। মাল্লি অনেক বাচ্চাদেরকে সে টিউশন পড়াতো, আর তারা দুজন ভাই বোন মিলে খুব ভালোভাবে একটা সংসার চলছিল তাদের। সরস্বতী ফ্যামিলির মধ্যে তার বাবা মারা গেছিল, তারপর তার মা আর তার ভাই তাকে বড় করেছে, মানে লালন পালন করেছে। তারপর আমরা সরস্বতীকে দেখতে পাই যে সরস্বতী হারিকে বলছে যে আজকে আমি তোমার বাড়িতে আসব, তোমার বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুমি একটা সারপ্রাইজ রেডি করে রাখবে আমার জন্য। তারপরে আমরা মাল্লিকে দেখতে পাই যে মাল্লি সে জানতে পেরে গেছে সরস্বতী আর হরি তারা দুজন একজনকে একজন ভালোবাসে। আর সেখানে সে পাহারা দিচ্ছিল যাতে এখানে কেউ না চলে আসে। আর সেই জায়গার মধ্যে সরস্বতীর ভাই রাঙ্গাও চলে আসে। তারপর রাঙ্গা এসে মাল্লিকে এখানে প্রচুর মারে। আর সেই জায়গার মধ্যে শব্দ শুনে যখন হারিও আসে, হারিকেও সেই জায়গার মধ্যে প্রচুর মারধর করে। তারপরে রাঙ্গা হারিকে বলতে শুরু করে যে তাকে বলে দিবি যে আমার বোনের কাছ থেকে যেন সে দূরে থাকে। আর সেই জায়গার মধ্যে রাঙ্গা তার নিজের হাতটা সে পার করে দেয়, কারণ মাল্লির সাথে সে জোর জবরদস্তি করতে শুরু করে। আর সেই সব কিছু হারি দেখতে পাচ্ছিল। তারপর হারি গিয়ে সেই জায়গার মধ্যে রাঙ্গাকে প্রচুর মারধর করতে শুরু করে। তারপর সেই জায়গার মধ্যে মারতে মারতে রাঙ্গাকে সে পুরো মেরেই ফেলে। তারপর সেই জায়গার মধ্যে সরস্বতীও চলে আসে। এসে সে চেষ্টা করছে মানে হারিকে এখান থেকে ছুটিয়ে নেওয়ার জন্য, কিন্তু রাঙ্গা তো সেই জায়গার মধ্যে মারা যায়। তারপর সরস্বতীকে পুলিশ থানার মধ্যে নিয়ে যায় যে সরস্বতীর সাথে হারির কোনো সম্পর্ক আছে বা তারা একজন একজনকে চিনে কিনা। কিন্তু সেই জায়গার মধ্যে সরস্বতী বলে দেয় যে সে হারিকে চিনে না, আর তাকে যেন যাবজ্জীবন জেল হয়। এসব বলে সে এখান থেকে চলে আসে, মানে থানা থেকে সরস্বতী চলে আসে। এই জায়গার মধ্যে একটা ঘটনা আছে যে এখানে সরস্বতী এরকম ভাবেই বলছিল যে হারিয়ার মাল্লার সাথে যে তাদের দুজনের মধ্যে খারাপ একটা সম্পর্ক ছিল। এসব কিছু রাঙ্গা দেখে ফেলেছিল, তাই জন্য রাঙ্গাকে ওরা মেরে ফেলেছে।
মানে হাড়ি মেলে ফেলেছে। মানে ডাইরেক্ট কথা, এখানে পুরো মিথ্যা কথা সাজিয়ে এখানে হাড়িকে জেলের মধ্যে ফাঁসানো হচ্ছে। তাই জন্য শুধু একটা মিথ্যা কথার কারণে এখানে হারি এই জেলের মধ্যে আছে। তাই জন্য হারি সরস্বতীকে দেখতে চায় না, মানে দেখতে পারে না। তখন সময়ে করোনা সিজন চলছিল, তাই জন্য সবাই একটা লং ডিস্টেন্স মেনে সবার কাছ থেকে চলছিল। তারপরে হারি ইশাককে বলছিল যে আমি জানি না, যেভাবে হোক আমাকে জেল থেকে বের করাতে হবে তোমাকে। হারিও মনে মনে প্ল্যান করে নিয়েছিল যে সে জেল থেকে কিভাবে বেরোবে। আর বন্ধুরা, হারিও একটা প্ল্যান করেছিল। প্ল্যানটা করেছিল যে কিছু কয়েদিকে একটা জেল থেকে অন্য একটা জেলের মধ্যে শিফট করবে। তখন রাস্তার মধ্যে তারা মানে ইশাকের যে লোকেরা আছে কিছু একটা বাহানা করে সেই গাড়ির উপর কিছু মানে টেকনিক্যাল ইস্যু করিয়ে দেবে, সেখান থেকে হারি পালিয়ে চলে আসবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হারি সে তারপরে আমরা দেখতে পাই যে হারি আর তাদের একটা পুরো টিম নিয়ে জেল মানে এক জেল থেকে অন্য জেলে শিফট হবে, যে গাড়িটা নিয়ে যাচ্ছে। আর তখনই রাস্তার মধ্যে ইশাকের লোকেরা গাড়িটাকে অবতল করে সেখান থেকে মানে গাড়ির নিচে থেকে পেট্রোলের তারটা ছিঁড়ে দেয়, সেখান থেকে পেট্রোল পড়তে থাকে। আর রেল রাস্তার সামনে যখন গাড়িটা যায় তখন গাড়িটা গিয়ে বন্ধ হয়ে যায়। আর সেখান থেকে কেউ বেরোতে পারছে না, মানে গাড়িটাকে এখান থেকে ঠেলে নিয়ে যেতেও পারছে না। তারপরে হারি এখান থেকে পালিয়ে চলে আসে। সুজা সে ইশাকের ভাইয়ের যেখানে ইশাক ভাই থাকে সেখানেই চলে আসে। আসার পর সেখানে জানতে পারে যে করোনার জন্য এখন কাজ পাওয়া অসম্ভব হয়ে গেছে। তাই জন্য ইশাক ভাইও ভাবছে যে যে কোনো একটা টাকা করে সে এ দেশ ছেড়ে পালিয়ে চলে যাবে। কিছু টাকা পয়সার প্রয়োজন, মানে ইশাক ভাই বলছে যে কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, যে টাকা পয়সা মিলিয়ে তোকে আমি এই দেশ থেকে বাহির করে দেব, তুই অন্য দেশে চলে যাস। কিন্তু হারি বলে যে এখন আমি যাব না, আমি সরস্বতীর সাথে দেখা করতে চাই, যে সে আমার সাথে এরকম কেন করেছে সেটাও আমি জানতে চাই। তারপরে আমরা সরস্বতীকে দেখতে পাই যে সরস্বতী তার মেয়ের সাথে স্কুলের দিকে যাচ্ছে। তখন সরস্বতীর মেয়ে সরস্বতীকে জিজ্ঞাসা করছে যে তাকে ছেড়ে সবাইকে কে চলে যাবে, তার মা না তার বাবা। তারপরে আমরা সরস্বতীকে দেখতে পাই যে সে একটা হসপিটালের মধ্যে গিয়েছে। আর তার হাজবেন্ড মানে তার জামাই সে হসপিটালের মধ্যে এডমিট আছে, তার হার্ট ট্রান্সফার করাতে হবে, না হলে সে মারা যাবে, মানে ভাস্কর সরস্বতী হাজবেন্ডের নাম। সেখানে প্রবলেম ছিল যে সরস্বতীর কাছে কোনো টাকা পয়সাও ছিল না। আর ইন্স্যুরেন্স যে মানে ইন্স্যুরেন্স ওরাও কোনো টাকা পয়সা দিচ্ছিল না, কারণ এখন করোনা সিজন চলছিল। আর সরস্বতীর যে বাড়িটা আছে সেটাও বিক্রি করে দিয়েছে, মানে কি বলে বন্ধক করে দিয়েছে। তার মানে সরস্বতী মাথাও কোনো কাজ করছে না যে সে কি করে কি করবে। তারপরে আমরা হারিকে দেখতে পাই যে সে পিছা করতে করতে সে হরির যে হসপিটালের মধ্যে জামাই আছে সে জামাইয়ের কাছে অব্দি সে চলে যায়, যে কিভাবে হসপিটালে। পরে হরি মানে সরস্বতী এখন কি করছে কোথায় আছে এসব নিয়ে যাচাই করতে শুরু করে। তারপর যাচাই করার পর সে জানতে পারে যে তার হাজবেন্ড হসপিটালের মধ্যে ভর্তি আছে, আর তারও জীবনে অনেক টাকার প্রয়োজন। সে যার কাছ থেকে হাতটা নেবে তারাও এখন বারণ করে দিয়েছে যে তাকে কোনো হাত দেবে না, মানে সরস্বতীকে কোনো হাত দেবে না। সেটা নিয়ে সরস্বতী লাইফের মধ্যে অনেক প্রবলেম চলছে। তাই জন্য হরি আর ইশাক ভাই মিলে মানে হরি ইশাক ভাইকে বলছে যে এখন সরস্বতী আর আমি মিলে ওই যে হসপিটালের মধ্যে আছে, হসপিটালে অনেক বেআইনি কাজ চলছে, মানে অনেক কালা টাকার ধন রয়েছে, সেখান থেকে তারা দুজন টাকা নিয়ে নেবে। তখন ইশাক ভাই হারিকে বলে যে সরস্বতী এই জায়গার মধ্যে রাজি হবে কেন, কারণ ও তো রাজি হবে না এসব করার জন্য। তখন হারি বলে যে ওকে রাজি হতেই হবে, কারণ ওর এখন অনেক টাকা পয়সা প্রয়োজন। তারপরে আমরা ইন্সপেক্টর জানকীকে দেখতে পাই যে জানকীর উপর এটা থপিয়ে দিয়েছিল যে যেভাবে হোক এখান থেকে হারিকে খুঁজে বের করে আনতে হবে। তারপরে আমরা জানকীর বাবাকে দেখতে পাই, তার নাম হচ্ছে স্বামী মানে অনুরাগ বসু। তারপরে আবার আমরা সরস্বতীকে দেখতে পাই যে সরস্বতীকে হসপিটালের মধ্যে একজন বলছে যে 1 কোটি টাকা যদি সে সরস্বতী যদি তাকে এনে দেয় তাহলে সে কোথাও না কোথা থেকে একটা হার্ট এনে দেবে সরস্বতীকে। কিন্তু সরস্বতীর হাতে আর ছিল মাত্র একদিন, সে কোথায় থেকে এত টাকা জোগাড় করবে। তারপরে আমরা হারিকে দেখতে পাই যে সে সরস্বতীর বাড়ির মধ্যে চলে গেছে। আর সরস্বতী হরিকে দেখে তো সে এখানে পুরো চমকে যায়, কারণ সে এখানে কি করছে। সরস্বতীকে বলছে যে আমি জানি যে তোমার লাইফের মধ্যে অনেক প্রবলেম চলতে, তোমার 1 কোটি টাকা দরকারও আছে, তুমি আমার সাথে একটা কাজ করতে হবে। সে তারপরে হারি সে তারপরে হারি সে সরস্বতীকে বলছে যে তুমি যে একটা হার্টের কথা নিয়ে একটা পরিবারের সাথে কথা বলেছিলে, তোমার যে ফ্রেন্ড আছে ফ্রেন্ড সেটা অন্য কারোর কাছে অনেক টাকার দামে সে বিক্রি করে দিয়েছে। তোমার বন্ধুরাই তোমার সাথে মিথ্যা কথা বলেছে যে এই হার্ট কোনো কাজ করবে না, কিন্তু তারা অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছে। আর সরস্বতী এসব কথা শুনে সে অনেক রেগে যায়।
তখন হারি সরস্বতীকে বলছে যে যে হসপিটালের মধ্যে তোমার হাজবেন্ড ভর্তি আছে সে হসপিটালের মধ্যে করোনা সিজন, তাই জন্য এখানে অনেক কালো টাকার কাজ কারবার চলছে। আর তুমি যদি আমার সাথে একমত হও তাহলে এই হসপিটালের মধ্যে আমি টাকা ডালবো, সেখান থেকে তুমিও কিছু টাকা নিয়ে নেবে, আমিও কিছু টাকা নিয়ে নেব, কারণ তাদের কাছে এখন প্রচুর টাকা পয়সা আছে। তারপরে আমরা দেখতে পাই যে তারা দুজন হসপিটালের মধ্যে চলে যাচ্ছে ডাকাতি করার জন্য। আর সেই জায়গার মধ্যে হারিও আছে আর সরস্বতী ডাইভিং করছিল। তারপরে আমরা সেই হসপিটালে ওনারকে দেখতে পাই আর ওনারের নাম হচ্ছে সলমান রেড্ডি, মানে প্রকাশ রাজ। তারপর তাদের কাছ থেকে হারিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে আসতে চেষ্টা শুরু করে, কারণ এখানে সলমান রেড্ডি চাচ্ছিল যে কোনো টাকা পয়সা যাতে কোনো কারোর হাতে না যায়, তার বডিগার্ডদের গিয়ে এখানে যাতে হারিকে ধরে ফেলে, এরকম একটা পরিস্থিতি মুখোমুখি চলে এসেছিল তারা দুজন। তখন সেই জায়গা থেকে অনেক বাহাদুরি দেখিয়ে হারি পয়সা নিয়ে তারা পালিয়ে চলে আসে। তারপর তাদের গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই জায়গার মধ্যে সরস্বতীর যে হাতে টাকার ব্যাগটা ছিল সেই টাকাগুলি নিচে পড়ে গেছিল। আর সরস্বতী শুধু টাকাগুলি কুড়াচ্ছিল যে টাকাগুলি সে কিভাবে নেবে। তখনই হারি ভেবেছিল যে সরস্বতীকে এখানে ধরে রেখে সে এখান থেকে পালিয়ে চলে যাবে, কিন্তু তার মাথার মধ্যে আসলো যে সরস্বতীকে এখানে সে ফাঁসাবে না। তারপরে তারা দুজন একটা অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে ভাগতে শুরু করে। আর ভাগতে ভাগতে তারা একটা হাইওয়ের মধ্যে চলে আসে। আর তখন সেই জায়গার মধ্যে অন্য একটা অ্যাম্বুলেন্সে চলে আসে। তারপর তাদের দুজনের মধ্যে ধাক্কা খেয়ে সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সেই জায়গার মধ্যে স্বামীও ছিল, মানে ওই ইন্সপেক্টর মেয়েটার বাবা, সেও এখানে হারিকে ধরার জন্য সিকিউরিটি পোস্ট লাগিয়ে রেখেছিল। তখন সেই জায়গার মধ্যে তখন সেই হসপিটালে ওনার স্বামীর কাছে চলে আসে। আসার পর স্বামীকে মানে সেই হসপিটালে ওনার বলছে যে এটা ছোট মোটো একটা চুরি, সেটা নিয়ে তোমার মাথা কামানোর দরকার নেই, তুমি ছেড়ে দাও, সেটা আমরা দেখে নেব। কিন্তু স্বামী সেই জায়গার মধ্যে রাজি হচ্ছিল না। সে বলছে যে এখানে চুরি বড় কিছু হতেই পারে না, কারণ এখানে দুটো অ্যাম্বুলেন্স একসাথে ধাক্কা খেয়েছে, মানে এখানে গুলিও চলছিল, সেখানে অনেক কিছু একটা টাকা পয়সার বা কোনো কিছু একটা বড় কিছু লেনদেন হচ্ছিল, না হলে এরকম হওয়ার কথা নয়। তারপরে তারা দুজন যে টাকা পয়সা নিয়ে ভেগে মানে পালিয়েছিল, সরস্বতী আর হারি, সেখানে অনেক টাকা কম ছিল, তাদের আরো অনেক টাকা লাগবে। পরে আমরা আবার দেখতে পারি যে সরস্বতী আর হরি তারা দুজন হসপিটালের মধ্যে চলে গেছে সেখান থেকে আবার টাকা পয়সা নেওয়ার জন্য, কিন্তু হসপিটালের মধ্যে যাওয়ার পর তাদের হাতে এখন 10 কোটি টাকা লেগেছে। আর তখন সেই জায়গার মধ্যে হসপিটালের গার্ড এসে হারিকে ধরে ফেলে। তখন হারি ভাবছিল যে সরস্বতী এখন এসে তাকে বাঁচাবে, কিন্তু তার পুরনো দিনের কথা মনে পড়ে যায় যে সরস্বতী তার সাথে কিভাবে ধোঁকা করেছিল। তখন হারি ভাবতে শুরু করে যে প্রথমেও সরস্বতী আমার সাথে যে ধোঁকাটা করেছিল এখনো সেই ধোঁকাই করছে। তারপরে কিছুক্ষণ পরই সেই জায়গার মধ্যে সরস্বতী চলে আসে আর তার হাতে একটা বন্দুক নিয়ে, মানে এখানে যে গার্ডগুলি ছিল তাদেরকে বলছিল যে এখান থেকে চলে যাওয়ার জন্য, না হলে গুলি করে দেবে। আর এসব দেখে হারিরও এখানে খুব ভালো লেগেছে। তারপর সেখান থেকে হারিয়া আর সরস্বতী তারা পালিয়ে চলে আসে। তখনই রাস্তার মধ্যে স্বামী এসে তাদের দুজনের উপর অ্যাটাক করে দেয়। আর সেই একটা মার্কেট ছিল, মার্কেটের মধ্যে আসার পর তারা দুজন এখানে ফেঁসে যায়। তখন স্বামীও জানে যে এখানে হারিয়ে আছে। তারপর স্বামী হারিকে এখানে ভাগড়ানোর জন্য, মানে মনের যে আগের কথাগুলি, যে তাকে কিভাবে ফাঁসিয়েছিল সরস্বতী, এসব কথাগুলি তাকে মনে করাচ্ছিল, যাতে এখান থেকে তারা দুজন বেরিয়ে চলে আসে। তখন স্বামী হারিকে বলছে যে তুই কি ভুলে গেছিস যে মেয়েটার সাথে তুই অত্যাচার করছিলি, আর যেই ছেলেটা এসে বাঁচাতে এসেছিল তুই তাকেই মেরে দিয়েছিলি। তারপরে সেই জায়গার মধ্যে হারির এখানে প্রচুর রাগ চলে আসে। তারপরে হারি সেই জায়গার মধ্যে থেকে সরস্বতীকে রেখে সে পালিয়ে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই যে সমীর আর হরির সাথে সেখানে একটু মারপিট হয়, কিন্তু সেই জায়গা থেকেও হারি পালিয়ে চলে আসে। তারপরে ঈশার কাছে আসার পর সে সরস্বতীর কথা বলতে শুরু করে যে আমি অনেক চেষ্টা করেছিলাম যে এখানে সরস্বতীকে এসে পুলিশের হাতে ফাঁসিয়ে দিই, কিন্তু সেখানে আমি পারছিলাম না। তারপরে ঈশাককে হারি বলে যে এখানে যতগুলি টাকা আছে সব টাকা আমার অ্যাকাউন্টে ঢেলে দাও, আর একটা এটিএম কার্ড আমাকে দিয়ে দাও, এ টাকা আমি সরস্বতীকে দিয়ে দেবো। পরে আমরা স্বামীকে দেখতে পাই যে সে মালির কাছে চলে গেছে, যে মালির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে স্বামী কোথায় আছে, কারণ স্বামী কারণ সে মালির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে হারি কোথায় আছে, কারণ স্বামী ভাবছিল যে হারি আর মাল্লি মিলে তারা এখানে টাকা পয়সা চুরি করছিল। তারপরে আমরা হসপিটালের মধ্যে হারিকে দেখতে পাই যে সে ভাস্করের সাথে দেখা করার জন্য গিয়েছে। আর সেখানে ভাস্কর পুরোনো দিনের কথা উঠাচ্ছে হারির সাথে। পরে আমরা এখানে মালির কাছ থেকেও কাহিনী শুনছিলাম আর ভাস্করের কাছ থেকেও কাহিনী শুনছিলাম। কাহিনীটা হচ্ছে যে এখানে ভাস্কর সে মানে সরস্বতীকে আগে থেকেই ভালোবাসতো, কিন্তু তাকে কোনো বলার মতন সে শব্দ পাচ্ছিল না।
কারণ সরস্বতী হারিকে ভালোবাসতো। वो सरस्वती के घर তাই জন্য সরস্বতীর যে ফ্যামিলি আছে ফ্যামিলির কাছাকাছিও ভাস্কর ছিল। তাই জন্য সরস্বতী যেদিন বার্থডে সেই জায়গার মধ্যে ভাস্করও এসেছিল। তারপর সেই দিন যেন রাত্রেবেলায় সরস্বতী আর হারি একসাথে ছিল সরস্বতী বার্থডের সময়, তখন সেই জায়গার মানে তারা দুজন রোমান্টিক করছিল সেই মোমেন্টটা ভাস্কর মোবাইলের মধ্যে তুলে সরস্বতী ফ্যামিলির সবাইকে সে দেখিয়ে দিয়েছিল। আর ভাস্কর সরস্বতী ফ্যামিলিদেরকে বলছিল যে হারি হচ্ছে একজন নিচু জাতের মানুষ, আর এসব খবর যদি বাইরের কেউ জানতে পারে তাহলে সেটা অনেক প্রবলেম হয়ে যাবে। তখন তাদের মধ্যে এটা প্ল্যান চলছিল যে এখানে তার যেন মানে হারির যেন মৌ বলি একটা ভ্যান আছে মাল্লি, মাল্লিও তাদের দুজনে সাপোর্ট দিচ্ছিল। তাই জন্য এখানে মাল্লিকেও মারার জন্য তাদের প্ল্যান চলছিল। তারপরে আমরা ওই দিন রাত্রেবেলার যে ঘটনাটা হয়েছিল যে উল্টোই এখানে মানে রাঙ্গারকেই সেই জায়গার মধ্যে হারি মেরে ফেলেছিল। আর তখনও তাদের ফ্যামিলির সবাই ভাবছিল মানে সরস্বতী ফ্যামিলির সবাই ভাবছিল যে যেভাবেও হারিকে তারা মেরে ফেলবে, কিন্তু সরস্বতী অনেক বাড়ির তার মার কাছে অনেক রিকোয়েস্ট করে সেখান থেকে হারিকে বাঁচিয়ে দেয়। তখনই সরস্বতী মা হারিকে বলে মানে সরি সরস্বতী মা সরস্বতীকে বলে যে তুই শুধু যদি হারির খিলাফে তুই একটা গাওয়াই দিস তাহলে আমি গিয়ে বলবো যে তাদেরকে মানে হারিকে যেন ছেড়ে দেয়। তাই জন্য সরস্বতী এ কষ্টে কষ্টে গিয়ে হারির বিরুদ্ধে সে মামলা করেছিল। এসব কথা